অস্থির সময়, অস্থির বাংলাদেশ। গোটা বিশ্বের নজর এখন বঙ্গবন্ধুর সোনার বাংলায়। শেখ হাসিনার ইস্তফার পর উল্লাসের নামে আন্দোলনকারীরা যেভাবে বাংলাদেশকে ছারখার করেছে এবং যে নগ্ন উল্লাস প্রদর্শন করেছে, তাতে গোটা বিশ্বের বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উষ্মা প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ইস্যুতে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যে সকল তথাকথিত বুদ্ধিজীবীরা এবং একাংশের শিল্পী নামধারী গায়করা তাদের ভাষায় বিজয় হিসেবে চিহ্নিত করেছে, তাদের উদ্দেশ্যে আমাদের কয়েকটি বক্তব্য। প্রথম, আমাদের সকলের প্রথমেই মনে রাখা উচিত, বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের পেছনে পাকপন্থী মৌলবাদী জামাত ইসলাম, বিএনপি এবং আরো একটি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের প্রধান স্লোগান ছিল ভারত বিরোধিতা। দ্বিতীয়ত, আন্দোলনরত ছাত্রদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ স্বৈরাচারের নামান্তর। ছাত্র আন্দোলনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন আর ভারত বিরোধিতাকে সমর্থন এক অর্থ নয়। তৃতীয়ত, ছাত্র আন্দোলনের মূল ইস্যু নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যে কোটা সিস্টেম প্রায় বিলুপ্তি করে দেওয়ার জন্য কয়েক মাস আগেই শেখ হাসিনার সরকার সিদ্ধান্ত নিয়েছেন, যার বিরুদ্ধে কয়েকজন হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এনেছিলেন এবং এই স্থগিতাদেশের বিরুদ্ধে হাসিনা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই কোটা ইস্যুতে ছাত্রদের দাবি এবং হাসিনা সরকারের অবস্থান হুবহু এক থাকার পরেও কোটা ইস্যুতে কেন এত বড় ছাত্র আন্দোলন? চতুর্থ, কোটা ইস্যুতে হাসিনা সরকার ও আন্দোলনরত ছাত্রদের অবস্থান একই হওয়াতে আলোচনার মাধ্যমে মধ্যস্থতাকারীদের ব্যবস্থা করে সমগ্র ইস্যুটির সমাধান করা যেত, কিন্তু তা না করে গুলি চালানো কি সরকারি সিদ্ধান্ত ছিল নাকি অন্তর্ঘাত? পাশাপাশি একথাও বলতে হবে, ছাত্রলীগের আক্রমণ গুলি ও স্বৈরাচারের নামান্তর। পঞ্চম, ছাত্র আন্দোলনের নাম করে মেট্রো স্টেশন পোড়ানো, বিপুল পরিমাণে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা, পুলিশ মেরে ঝুলিয়ে দেওয়া, প্রকাশ্যে রাজপথে সিভিলিয়ানদের হাতে অস্ত্রের ঝলকানি, এত সমস্ত কিছুর পরেও বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথের ভূমিকায় ছিল কেন? অথচ তাদের একাংশকে তৎপর হতে দেখা গেছে শেখ মুজিবের মূর্তি ভাঙার ক্ষেত্রে। ষষ্ঠ, শেখ হাসিনা যদি আসলেই স্বৈরাচারী হন, তাহলে দেশের মধ্যে রেখে বিচার করা যেত। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কেন নিরাপত্তা দিতে পারল না শেখ হাসিনাকে? কেন শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হল? সপ্তম, আন্দোলনের নামে স্লোগান দেওয়া হয়েছে শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। এই স্লোগান কিসের নামান্তর? কেন বাংলাদেশে শেখ মুজিবের মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে? শেখ মুজিব কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানেই হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা পাকিস্তানকে সমর্থন করা। অষ্টম, হাসিনার দেশ ত্যাগের পরপরই আবারও নতুন করে বাঙালিস্তানের নাম করে একটি নতুন মানচিত্র সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যে মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়েছে। আস্পর্ধার বলিহারি এই ভয়াবহ ইঙ্গিত কোন বিজয়ের নিদর্শন? নবম, গত 24 ঘন্টায় বহু সংখ্যালঘুদের বাড়ি আগুন দেওয়া হয়েছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। দু একটি জায়গায় মন্দির সুরক্ষার নামে যে আইওয়াশ চলছে, তাতে এত আহ্লাদিত কেন ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিশেষ অংশের বুদ্ধিজীবী ও শিল্পী নামধারী গায়করা? আর হ্যাঁ, এর মাঝে যারা আক্ষরিক অর্থে দীর্ঘ সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভূমিকা নিচ্ছেন, তাদের অবশ্যই আমরা সাধুবাদ জানাই। তবে এই চিত্র সর্বত্র নয়। প্রাথমিকভাবে ভারতের রোষানল থেকে রক্ষা পেতে সরকারি উদ্যোগেই এই আইওয়াশ চলতে পারে। এই আইওয়াশ হয়তো দুর্গাপূজার আগে পর্যন্ত চলতে থাকবে। দশম, যদিও হাসিনা সরকার সরকারি অর্থে
ন্যূনতম 5,000 বৃহৎ মাদ্রাসা ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলেছিলেন, যার খেসারত দিতে হয়েছে খোদ হাসিনাকে। তথাপি বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চায় হাসিনা সরকার বড় ভূমিকা ছিল। গত 24 ঘন্টায় বাংলাদেশের লেখক শিল্পীদের উপর আক্রমণ শাণিত হচ্ছে, শিল্পকলা ভবন আক্রান্ত হচ্ছে সংস্কৃতি কর্মীরা। এত কিছুর পরেও তথাকথিত বুদ্ধিজীবীরা কিসের বিজয় উল্লাস করছেন? একাদশ, বিজয় উল্লাসের নামে শেখ হাসিনার বঙ্গভবন লুটপাট, সংসদ ভবনে ঢুকে চেয়ারে বসে সিগারেট টানা, এ কোন ধরনের ছাত্র আন্দোলন? সমগ্র বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের ঘরের ফার্নিচার থেকে শুরু করে টিভি, ফ্রিজ প্রকাশ্যে লুটপাট করে নেওয়া, এ কোন ধরনের বিজয় উল্লাস? দ্বাদশ, যে পাকিস্তান লক্ষ লক্ষ বাঙালিকে খুন করেছে এই দেশে, বাংলা ভাষার ওপর উর্দু চাপিয়ে দিয়েছিল, সেই পাকিস্তানের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারিত হয়নি কেন তথাকথিত আন্দোলনকারীদের মুখে? ত্রয়োদশ, শেখ হাসিনার দেশত্যাগের সময় ভারত তার অবস্থান বুঝিয়ে দিয়েছে। আমেরিকা, চীন কেন কোনো শব্দ করছে না? বাংলাদেশের বাজার দখলই কি তাহলে মূল লক্ষ্য তাদের? 14তম এবং ভীষণ গুরুত্বপূর্ণ, তথাকথিত ছাত্র আন্দোলনের পেছনে বিএনপি, জামাত ইসলাম ইত্যাদি রাজনৈতিক দল যে রয়েছে সে কথা মোটামুটি সকলের জানা হয়ে গেছে। কিন্তু আরো কারা রয়েছে সেটা কি আপনারা জানেন? যদি জানেন বা আপনারা, তাহলে ওরা কোন মতাদর্শের, তাদের সাথে মৌলবাদের কি সম্পর্ক আছে জানেন কি? অনুগ্রহ করে সকলে মিলে একটু খুঁজে দেখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15তম এবং আমাদের শেষ বক্তব্য, একদিকে স্লোগান চলে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, অপরদিকে মৌলবাদী আস্ফালন। নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে স্লোগান দিচ্ছে যাদের হাতে লাল ধাগা দেশ থেকে তাদের ভাগা। তারপরেও বিজয় বলে আখ্যায়িত করবে তথাকথিত বিশেষ অংশের বুদ্ধিজীবী ও শিল্পী নামধারী গায়কেরা, যাতে করে আগামী দিনে ঢাকা বইমেলায় গিয়ে বুদ্ধিজীবী চর্চার সিলমোহর মারা যায়। অবশ্য যদি বইমেলা আগামী দিনে হয়, উদ্দেশ্য কি তাহলে শুধুমাত্র কোনোভাবে ঢাকায় গিয়ে একটা গান গাওয়ার সুযোগ পাওয়া যায়? এতটাই সংকীর্ণ কি আমাদের এই সংস্কৃতি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যা ঘটে গেল তাকে কি বিজয় বলে আখ্যায়িত করা যায়? তা নিয়ে আমাদের আজকের আলোচনায় আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য। স্বাগত আপনাকে ডক্টর বৈদ্য। 71 এবং 75-এর পর 2024-এর বাংলাদেশ দেখলেন, বাংলাদেশের ঘটনা দেখলেন, এই বাংলাদেশ আপনার কতটা পরিচিত বলে মনে হয়? 71-এর যে মুক্তিযুদ্ধ, ওই সময় তো আমরা কলেজে পড়তাম এবং সেই সঙ্গে সঙ্গে একজন স্বাভাবিকভাবেই বাংলাদেশের বা উদ্ভূত যে পরবর্তীকালে সৃষ্ট বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান আমরা বলেছি, সেই জনগণের পাশেই আমাদের মন মানসিকতা এবং আমরা বলবো ফিজিক্যালি বা যা যা যেই দিকে সম্ভব হয়েছে আমরা তার সমর্থন করেছি। শুধু তা না, তাদের জন্য ব্যথিত হয়েছি। কারণ সেই দিন থেকে, সে দিনটা শুধু নয়, সেই থেকে এই এখন পর্যন্ত তো বাংলাদেশ হাসলে আমরা হাসি, বাংলাদেশ কাঁদলে আমরা কাঁদি। একদম। কারণ আমাদের সত্যি সত্যি আমাদের অনেকেরই পিতৃভূমি বা আমাদের প্রপিতামহ, পিতামহ, এদের বাসভূমি বাংলাদেশ। সুতরাং একটা সময় তো এটা গোটা মানে অখণ্ড ভারতেরই অংশ ছিল। তো ফলে এটা রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে, দেশভাগের যে একটা আমরা বলি সীমান্তের বেদনা, সেই যাই হোক, কোনো কোনো রাজনৈতিক নেতৃত্বের ভ্রান্ত সিদ্ধান্তের জন্য যেভাবে হোক বা পরিস্থিতির চাপেই হোক, দেশটা যখন আলাদা হয়ে গেল, কিন্তু তারপরেও তাকে তো আলাদা ভাবতে পারলাম না। এই মানে কোনো মতেই ভাবতে পারলাম না।
সেখানেও হয়তো এই ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজও রয়েছেন যারা ভাবতে পারেন না যে ভারত একটি শত্রু দেশ, মিত্র দেশ নয়, এরকম। তো সেই দৃষ্টিকোণ থেকেই আজকে একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হলাম। আসলে গত 2-3 দিন যাবৎ মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। এই কারণে যারাই এখানে মানে আমার ব্যক্তিগতভাবে আমি এই দৃষ্টিভঙ্গিতে দেখছি, এখানে কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি না। কারণ কি উভয় মানে সম্প্রদায়েরই, মানে ধর্মীয় সম্প্রদায়ের উপরেই কিন্তু আক্রমণটা হচ্ছে এখন। তো একটা সময় এটা শুরু হয়েছিল যখন ছাত্র আন্দোলন, মানসিকভাবে ছাত্র আন্দোলনকে আমাদের মনে হয়েছিল যে এটা একটা তার প্রতি একটা সমবেদনা জেগেও ছিল। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে দেখতে পেলাম যে এটা ছাত্র আন্দোলনটা শুরু করলেও তাদের হাত থেকে এটা চলে গেছে অন্য, একদম ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছিল। কোমলমতি ছাত্রদের পক্ষে এই ধরনের সংগঠিত একটা আন্দোলন গড়ে তোলা কখনোই সম্ভব ছিল না, যেভাবে গোটা বাংলাদেশে আমরা দেখেছি একই সময়ে এবং খুব সুচারুভাবে সংগঠিত হয়েছে। এটা তখনই হাইজ্যাক হয়েছে। ছাত্র তো ছিল না, বিভিন্ন দলগুলো যুক্ত হয়ে গিয়েছিল। সরকার বিরোধী আন্দোলন, সেই সঙ্গে সঙ্গে প্লাস হয়েছে ভারত বিরোধী একটা স্লোগান। এটা ওই পণ্য বর্জন থেকে আরো আগে থেকে এটা শুরু হয়েছিল। আমরা ইলেকশনের পর থেকেই দেখছিলাম এইরকম ভাবনা। সেই ভাবনাগুলোতে এখন ঘৃতাহুতি। আমার তো মনে হয় আপনি আপনার বক্তব্যের মধ্যে অবশ্য ক্লিয়ার করেছেন যে পাকিস্তান বা এই ধরনের আরো 11টা রাষ্ট্র থাকতে পারে। এখানে একটা বিশাল ব্যাপার হচ্ছে কি, হাইলি পপুলেটেড একটা, মানে তার ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যা প্রচুর। সেখানে মার্কেটিং এর একটা ফ্যাক্টর চলে আসছে, অর্থাৎ বাজার দখল। এখনকার তো আগের দিনের মতো বিশ্বযুদ্ধ হতো রাষ্ট্র দখলের জন্য, এখন যুদ্ধগুলো হয় বা যুদ্ধের নামে অনেক কিছু হয় কিন্তু বাজার দখলের জন্য। সেই যাই হোক, এখন কারো কারো মনে হয়েছে যে ভারত বেশি সুযোগ পাচ্ছে, মনে হয়েছে বা এটা মনে করিয়ে দেওয়া হয়েছে। সেভাবে একটা বিষয়, মানে অনেকগুলো ফ্যাক্টর এই আন্দোলনটার মধ্যে এসে এটাকে মূল স্রোত থেকে, আমি জানি না এখন ছাত্র নেতারা এখন সবচেয়ে বড় মজার, আপনি বলছেন এখন জানেন না ছাত্র নেতারা, ছাত্রদের আমরা আফসোস করতে দেখছি এখনো কিন্তু এখন যারা যেসব ছাত্ররা অগ্রগণী ভূমিকা নিয়েছিলেন বা ছাত্র নেতৃত্বরা, তারা কিন্তু অনেকে আফসোস করছেন যে এই আন্দোলন, এই স্বাধীনতা দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? এভাবে দেশকে বলা হচ্ছে যে আবার দেশ স্বাধীন হয়েছে। এখন এখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেটাকে হাইজ্যাক করা হলো, সেটাকে রাজনৈতিক আন্দোলনের রূপে আমরা দেখলাম এবং তারপর বোঝা গেল যে এই ষড়যন্ত্র আর অনেক গভীর। এই ষড়যন্ত্র কারণ শেখ হাসিনা যখন দেশত্যাগ করে, তারপর সেনাবাহিনী যখন মিটিং করে, সেই মিটিংয়ে আমরা দেখলাম বিএনপি এবং জামাতে ইসলাম, এবং সেখানে কোনো ছাত্রদের প্রতিনিধি ছিল না, বা ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি, সেখানে ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ছিল না। এখন কথা হচ্ছে এই সবকিছুর মাঝে আমাদের দেশের যে অবস্থান বা আমাদের যে উদ্বেগ, সেটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং আমাদের আমরা সীমান্তবর্তী রাজ্য। কিন্তু এর ফাঁকে কিছু কিছু বিষয় সত্যি উদ্বেগজনক এবং আমাদের সেসব বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে। কারণ বাংলাদেশের এই ঘটনাকে যখন আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা বা শিল্পী নামক কিছু গায়করা যারা বলছেন এটা বিজয়, এখন জানার বিষয় তাদের কি উদ্দেশ্য সেটা জানার বিষয় আছে, আমি সেই বিষয়টাতে আসবো। কিন্তু তার আগে আপনি বলছেন যে ধর্মীয় দিক থেকে আপনি দেখছেন না। একদিকে দেখুন যে স্লোগান চলে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, অপরদিকে মানে ভারত বিরোধিতা। এখন কথা হচ্ছে যাদের হাতে লাল ধাগা, দেশ ছাড়ো, দেশ থেকে তাদের ভাগা, এটা এই ধরনের যে স্লোগানগুলো, এগুলো তো একদমই মানে ধর্মীয় স্লোগান। এখন লাল ধাগা মানে হিন্দুরা লাল ধাগা পরে, তাহলে কি হিন্দুদের ভাগানোর জন্য সেই এখন উস্কানি বা সেই জিগির উঠছে। এখন কথা তারপরেও বিজয় বলে আখ্যায়িত করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যের মতো, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মতো বুদ্ধিজীবীরা এটাকে বিজয় বলে আখ্যায়িত করছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা তো আমরা বিজয়টা কার, একটা অশুভ শক্তির বিজয়। এটা তো বিজয়টা এখন আপনি একটা যেমন বাংলাদেশে 71-এ যেটা, ওটাকে আমরা বিজয় বলতে পারি। এখনটা হচ্ছে কি, এমন যারা আন্দোলনটা শুরু করেছিলেন তারাও দুদিন পরে
মানে বা এখনই ভাবছেন কিনা যে এইটার জন্য ওই যে একটু আগে কথা বলছিলেন যে আমরা তো ঠিক এইটা চাইনি, আমরা শুরুটা তো করেছিলাম অন্য কিছুর জন্য। একদম। তো সুতরাং আবারও একটা কথা বলেছেন যে কোটার বিষয়টা, এটা তো প্রায় নিষ্পত্তির পথে চলে গিয়েছিল। নিষ্পত্তির দিকে চলে যাওয়ার সময়ই ওইটা আপনি বলছেন হাইজ্যাক, ঠিক নিষ্পত্তি যাতে একেবারে না হয়ে যায় তার জন্য এটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়েছে। তো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হওয়াতে তাদের আভ্যন্তরীণ বিষয় আমরা অবশ্য মানে খোলাখুলি অনেক কিছু বলতেও পারি না। একটা একটা প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের পররাষ্ট্রনৈতিক কূটনৈতিক সম্পর্ক এখনো বজায় রয়েছে। সুতরাং এটা আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আভ্যন্তরীণ বিষয় হলেও যেহেতু প্রতিবেশী, ধরুন আমাদের ত্রিপুরাটা তিন দিকেই বাংলাদেশ, একদম। সুতরাং বাংলাদেশ আজকে ৭১ আমরা এটা যদিও এটা আভ্যন্তরীণ ব্যাপার তাদের ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের বিষয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা থাকলো না, কারণ ১ কোটি শরণার্থী চলে এলো। আগামী দিনে এই সম্ভাবনা আমাদের এখানে আছে, বা এখনই তো অনেকেই শুনি ভারতে প্রবেশ করেছেন, স্বয়ং শেখ হাসিনাও প্রবেশ করেছেন। সুতরাং আমাদের একটা প্রতিবেশী দেশ হিসাবে যখন তার যে একটা আঁচ, পাশের বাড়িতে আগুন লাগলে সেটা যেভাবে যে কারণে লাগুক, তার আঁচ, তার কটুগন্ধ কিংবা তার যে ধোঁয়া কিংবা তার পাশের বাড়িতে সেটা আঁচ লাগে না, শুধু অনেক সময় তার ফুলকি ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সম্ভাবনার কথা ভেবেই তো আমরা উদ্বিগ্ন বেশি। আর ২ নম্বর হচ্ছে কি, যে মানুষগুলো এখন যারা মারছে তারা তো মানে শুধু মানে নির্দিষ্ট অপরাধী চিহ্নিত করে তাদেরকে মারছে তাও নয়, নির্বিচারে হচ্ছে, তো নির্বিচারে হচ্ছে, নারী পুরুষ সবকিছু। আমি আপনার আলোকপাত চাইবো এখানে। এই যে আমাদের পর্দায় এই মুহূর্তে যে চিত্রগুলো দেখা যাচ্ছে সেগুলো মানুষ বহুবার দেখেছে। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যেভাবে অবয়ব মূর্তি যেভাবে ভাঙা হচ্ছে, এবং এই যে নির্বিচারে হেলায় ভাঙছে জাতির জনক। এখন কথা হচ্ছে যে মূর্তি ভাঙছে বা সংগ্রহশালা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে আক্রোশের বিরুদ্ধে। তার মধ্যে সেখানে আমরা যদি রাজনৈতিক রূপ যদি দেখি, তাহলে আওয়ামী লীগের যে নেতা বা নেতৃত্বরা বা মন্ত্রীরা যারা রয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটাও আমরা ধরে নিতে পারি তাদের আভ্যন্তরীণ বিষয়, রাজনৈতিক বিষয়, রাজনৈতিক আক্রোশ। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর এবং চিহ্নিত করে, বিশেষ করে ওই যে বললাম যাদের হাতে লাল ধাগা তাদের বাংলাদেশ থেকে ভাগা, এই ধরনের স্লোগান তুলে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে, বিভিন্ন মন্দিরগুলো যে ভাঙা হচ্ছে, এবং তার পাশাপাশি যারা শিল্পী সংস্কৃতি কর্মী যারা ভারতের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তাদেরকে যে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে যে আক্রমণ করে তাদের নষ্ট করা হচ্ছে। দুটি দেশের মধ্যে মৈত্রী সম্পর্কের পক্ষে যারা কথা বলেন তারাও আক্রান্ত হচ্ছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা কারা করছে বলে আপনার মনে হচ্ছে? সেটা কি বাংলাদেশের সাধারণ নাগরিকরা বা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যারা ছাত্ররা, ওরাই করছে? এটা তো স্পষ্ট। বাংলাদেশে একটা মানে তালিবানি মনোভাব সম্পন্ন কিছু মানুষ, এটা আপনি বলছিলেন না, হাইজ্যাক করে নিয়ে গেছে ছাত্র আন্দোলন থেকে, তাদের এটার মধ্যে তারা ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে তাদের যে আলটিমেট কতগুলো লক্ষ্য ছিল, টার্গেট ছিল, সেই টার্গেটগুলো ফুলফিল করতে গেলে যা যা করতে হয় তারা তাই করছে। অত্যন্ত নিন্দনীয় বিষয় হচ্ছে এই আমাদের ভাবনারও বিষয় যে সেখানকার যে প্রগতিশীল যে কণ্ঠ, সেগুলো হয় ভয়ে নিশ্চুপ, অথবা তাদের কিছু করার নেই, অথবা অসহায় ভাবে রয়েছে। কারণ কি, সব জায়গাতেই দেখবেন যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা কম, সর্বত্রই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাটা কম, আর অশুভ যে শক্তি তার পশ্চাতে কিন্তু অনেকগুলো মতলব নিয়ে কিংবা বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে যায়, তাতে সংখ্যাটা বেশি হয়ে যায়। তো এই দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে আমাদের ক্ষতিটা মানে বহু রকমের হয়ে গেছে। ভারতীয় হিসাবে বলছি, এখন একজন দেশপ্রেমিক ভারতীয় হিসেবে বলছি, আমাদের ভারতের পক্ষেও এটা এফেক্টটা একেবারে নেতিবাচক এফেক্ট। প্রথমত হচ্ছে কি, দুটি দেশের মধ্যে সুন্দর একটা রিলেশন চলছিল, সেই রিলেশনে আঘাত পড়েছে।
আজকে সেখানে দুদিন পরে বা যে কোনো মুহূর্তে আমরা দেখবো যে একটা শরণার্থীর ঢল নেমে এসছে। বিশেষ করে আপনি যেটা বলতে চাই যে লাল তাগা যাদের হাতে, তাদের একটা বিশাল সংখ্যা আসবে। শুধু তা না তো, আমরা কালকেই তো আমি দেখেছি যে অনেকে কিন্তু আগরতলা এসে গেছেন, পত্রপত্রিকাতেও আছে। দিল্লিতে অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভিজিল্যান্ট রয়েছেন এবং বর্ডার একদম পুরো সিল রয়েছে, না কোনো ধরনের শরণার্থী হয়তো নেতৃস্থানীয় যে কোনো ভাবে তারা আসতে পেরেছেন মনে হয়, যেমন শেখ হাসিনা এসছেন। এটা কতগুলো ইয়ে থাকে, প্রটোকল থাকে, কতগুলো দুটি রাষ্ট্রের যদি কূটনীতি সম্পর্ক থাকে সেখানে। শেখ হাসিনার দেশের থেকে সময় ভারত তার অবস্থান বুঝিয়ে দিয়েছে। ভারত না না, স্থায়ীভাবে থাকার তো কোনো এখন পর্যন্ত কোনো সিগন্যাল দেয়নি তো নেই। এখন কথা হচ্ছে যে ভারত যখন বুঝিয়ে দিয়েছে, বিশ্বের তাবর তাবর দেশ আমেরিকা, চীন কেন কোনো শব্দ করছে না বাংলাদেশের এই বিষয় নিয়ে? কারণ যেখানে বিশ্বের যে কোনো প্রান্তেই যে কোনো সমস্যা হয় সেখানে কিন্তু তারা তাদের হাত দেয়, তারা কথা বলে, নাক গলা এবং সবকিছু। কিন্তু এই বিষয়ে আমেরিকা এবং চীন কেন কোনো শব্দ করছে না? তাহলে সেটা নিয়ে এই যে বলা হচ্ছিল যে মানে বাংলাদেশের বাজার দখলে কি তার মূল লক্ষ্য? যা হবার হবে, আমরা পেছনে দরজায় বাজার দখল করব, ভারত বিরোধিতা করা, মানে কি বলবো, এটা সম্ভাবনা তো সবচেয়ে বেশি। কারণ কি, আপনার সারা পৃথিবীতে এখন মানে অর্থনৈতিক যে এক একটি রাষ্ট্রের তার যে ইনকামের একটি বড় অংশ আসে বাণিজ্য থেকে, মানে আমদানি রপ্তানি থেকে, সেই বিষয়টা রয়েছে। আবার প্রত্যেকটি দেশের এখন তো গ্লোবালিজেশন, পৃথিবীটা ছোট হয়ে গেছে। এখন কতগুলো, যেমন মনে করেন শুধু সরকার নয়, সরকারের বাইরেও বেসরকারিভাবে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান, ভারতের ক্ষেত্রে বটে, চীনের ক্ষেত্রে বটে, আমেরিকার ক্ষেত্রে বটে, তারা লক্ষ্য করে যে কারা এগিয়ে আছে বাণিজ্যের দিক থেকে। এখান থেকে একটা অংশ, একটা শেয়ার যদি আমি নিয়ে নিতে পারি যে কোনো ভাবে, বিনা যুদ্ধে, কোনো পুঁজি নাই, কোনো রকমের রক্তপাত নেই, দূর থেকে আমি মজা দেখলাম আর এখান থেকে একটা বাজার একটা অংশ নিয়ে নিলাম, তাহলে এটাকে ইকোনমিক্যাল ওয়ার বলে। ইন্টারনাল ইকোনমিক্যাল ওয়ার, অর্থনৈতিক এক ধরনের আগ্রাসন বলতে পারেন, অর্থনৈতিক একটা যুদ্ধ, ছায়া যুদ্ধ বলতে পারেন। সেইভাবে মানে আমাদের দেশেরও, ভারতেরও বিশেষ করে যে বাণিজ্যিক মহল, আমরা আজকেই দেখছিলাম বেনাপোলে বা বিভিন্ন জায়গাতে শয়ে মানে হয়তো হাজার উপরে ট্রাক পণ্যবাহী এগুলো দাঁড়িয়ে আছে। মানে কি, এগুলো মাছগুলো থাকলে মাছ পচবে, যদি পেঁয়াজ থাকে পেঁয়াজ পচবে, আলু থাকলে পচবে। বাণিজ্যিকভাবে এই এদের লস, মানে তো আমার দেশেরও লস, কারণ তাদের থেকে তো আমরা একটা জিএসটি পাই, এটা মানে একটা ট্যাক্স তো পাই। আর দেশের যে লোকগুলো ব্যবসা করে, বাংলাদেশের ক্ষেত্রে তাই, বাংলাদেশের মানে ভারতের থেকে যে ট্রাকগুলো যাচ্ছে এটা রিসিভ করার লোক তো বাংলাদেশে আছে, ওখানে বাণিজ্যিক মহল আছে, তাদের সঙ্গে এন্টেঙ্গেল আছে, তাদেরও লোকসান। তারা তো এই মালটার জন্য অপেক্ষা করছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই ট্রাকগুলো খালি আসবে না, বাংলাদেশ থেকে মানে তারাও রপ্তানি, আমদানি রপ্তানির যে একটা ভারসাম্য সেভাবে তো চলে। তাহলে এখানকার সরকারিভাবে যেমন মানসিক একটা উদ্বেগের বিষয় রয়েছে, অর্থনৈতিকভাবে রয়েছে, সামাজিকভাবে রয়েছে, সাংস্কৃতিকভাবে রয়েছে। আর যে বারে বলছিলেন যে আমাদের সাহিত্য সংস্কৃতি, এটার উপরে এফেক্ট অলরেডি পড়ে গেছে। আজকে মনে করুন, ধরুন আমরা যারা বাংলাদেশে আমরা যেতাম বা যারা আসতেন, আমাদের যে মেলবন্ধনের একটা চেষ্টা, চরিত্র আমাদের বরাবর যে অব্যাহত ছিল, সেক্ষেত্রে আজকে রাজনৈতিক কারণেই তো যেতে পারছি না, ওরাও আসতে পারছেন না। ঠিক, আমি এই বিষয়টাতে আরো একটু গভীরভাবে আপনার আলোকপাত চাইবো, কারণ আপনি ভারতকে বহুবার রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশে আপনি গেছেন, এবং বাংলাদেশ থেকে অনেক আপনাদের আমন্ত্রণে অনেক শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা এসছেন, ভারতবর্ষে আসেন। কিন্তু যে জায়গাটা আমরা কথা বলছিলাম, যে এই যে বাজারের কথাটা, বিশেষ করে যে আপনি বলছিলেন ইকোনমিক ওয়ার যদি করা হয়, এখন কথা হচ্ছে যে এই যে পণ্য রপ্তানি বা এই যে ব্যবসা বন্ধ হয়ে গেল, এতে ভারতের যেমন ক্ষতি হচ্ছে, বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই ক্ষতিটা ভারতেরটা না হয় বাংলাদেশের অভ্যন্তরীণ কারণের জন্য হচ্ছে, কিন্তু বাংলাদেশেরটা সেখানে তথাকথিত ছাত্র আন্দোলনের পেছনে আমরা দেখলাম যে বিএনপি, জামাত ইসলামের মতো রাজনৈতিক দল যে রয়েছে, সেটা এখন সবারই জানা হয়ে গেছে। কিন্তু এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়েও কিন্তু অনেকেই সন্দিহান। এখন টোন পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ, একদম। এখন ব্যাপারটা হচ্ছে যে সেখানে ছাত্র আন্দোলন, ছাত্রদের উস্কানো
বা ছাত্রদের বিভিন্ন যে ইউজ করা সেটা কিন্তু ওরা করে আসছে বহুদিন ধরে, এবং এবারও সেটা করে। এটা বহুদিনের পরিকল্পনা মনে হয় আমার, এটা তাৎক্ষণিক ব্যাপার নয়। তাৎক্ষণিক ব্যাপার নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তাদের কি আসল লক্ষ্য কি বাংলাদেশ নাকি ভারতবর্ষ? আপনি একটু আগেই বললেন যে একটা ম্যাপ তৈরি হয়েছে, বললেন না? একদম, এটা তো ক্লিয়ার, মানে এজেন্ডাটা আসলে হয়েছেটা কি, মানুষের যখন বুদ্ধিভ্রংশ হয় মানুষ তার পরিণতির কথা ভাবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। আপনি মনে করুন পাকিস্তান, সে যখন বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের উপরে আক্রমণটা করেছিল নির্মম ভাবে, একেবারে কার্পেটিং বম্পিং থেকে আরম্ভ করে পোড়া মাটির নীতি যেটা নিয়েছিল, সেও তখন ভাবেনি যে একদিন ভারতের কাছে পরাস্ত হতে হবে অথবা বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে বা তার জন্য তার মাসুল তাকে গুনতে হবে। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের অবস্থানটা কি? অর্থনৈতিক দিক থেকে বহু দূর পিছিয়ে আছে। কারণ কি, তালিবানি ভাবটা মানে উগ্র ধর্মান্ধতা আমি যাকে বলি, এটা যখন মানে মাথার উপরে চেপে বসে, এটা এক ধরনের ভূত। যদি মানে আমি যে কোনো ধর্মের কথা বলছি, আমি হিন্দু হিসাবেও যদি সাংঘাতিক রকমের ধর্মান্ধ হয়ে যাই তাহলে আমি মানে সুস্থ চিন্তা করতে পারবো না, তো সঠিক ভাবনাটা আমার মাথায় আসবে না। সুতরাং এটার থেকে দূরে থাকা, খুব মানসিক দৃঢ়তার প্রয়োজন, মানে উপযুক্ত কি বলবো চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক একটা দৃঢ়তার প্রয়োজন। এখন সেটা হারিয়েছিল বলেই পাকিস্তানের আজকে এই দশা। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আজকে জানেন একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে। তাদের সঙ্গে আরেকটি রাষ্ট্র, তারা অন্য কারণ, শ্রীলঙ্কাকে বলছি, আজকে প্রায় দেওয়ালিয়ার মতো, বিশেষ করে পাকিস্তান, আমি পার্টিকুলারলি আজকে চীন আমেরিকা অন্য জিনিস, তারা অত্যন্ত বুদ্ধিমান, তারা কাজগুলো করে অন্যকে দিয়ে করায়, তারা নিজেরা করে না, ডিরেক্ট তারা কোনো কাজই করে না, এটা আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে তারা তাদের বেনিফিট নিয়ে যায়। তো আমরা যদি না বুঝি নিজেদের ভালোটা, আপনার সঙ্গে লড়লে আমারও ক্ষতি আপনারও ক্ষতি, এই বিষয়টা না যদি বুঝি, সেখানে কিছু মৌলবাদী মানে মাথা যদি কাজ করে, তাহলে তো আপনার শুভবুদ্ধি সম্পন্ন কথাগুলো এখানে এই জন্যই এখানে শুভবুদ্ধি সম্পন্ন কথাগুলো মানে রাখছে না। সত্যি কথা আপনি বলছেন, কিন্তু আসলে অ্যাকসেপ্টেড হয় না। কিন্তু আসলে এই যে মৌলবাদ, এই যে জামাত ইসলাম, অনেকেই শুনছেন হয়তো জামাত ইসলাম, বিএনপি বা সেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরা, এই যে বলা হচ্ছে যে অভিযোগ আসছে বা বিভিন্নভাবে কথা শোনা যাচ্ছে যে এরা এই আন্দোলনটাকে হাইজ্যাক করে এরা কিন্তু এরপর এটাকে পরিচালনা করেছে এইভাবে। এখন বাংলাদেশের যদি সরকার পতনটাই যদি একমাত্র উদ্দেশ্য হতো, থেমে যেত, তাহলে শেখ হাসিনার ইস্তফার পর কেন বাংলাদেশ এই চিত্র দেখালো গোটা বিশ্বকে? বাংলাদেশ কেন এভাবে লুট হলো? বাংলাদেশের সাধারণ মানুষ কেন এভাবে আতঙ্কে আজ দিনরাত কাটাচ্ছে? বাংলাদেশে কারা উল্লাস করছে, কারা আতঙ্কে আছে? ধরুন বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটির কাছাকাছি, 16 কোটি বলে, 16 থেকে 18 কোটি। রাস্তায় কিন্তু 18 কোটি লোক নেই, 16 কোটি লোকও নেই না। কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই, আজকে ধরুন মোটর স্ট্যান্ডে মাত্র 5টি ছেলে যদি 5টি লাঠি নিয়ে তাণ্ডব করে, যে নিরীহ লোকগুলো বা ধরুন শান্ত লোকগুলো কিংবা এটা যারা চায় না, তারা কিন্তু সটকে পড়বে, সব সরে যাবে, ঝামেলা থেকে করবে না। শক্তিশালী সবসময় যার হাতে লাঠি আছে তার, এটা হচ্ছে একটা সাইকোলজি। সুতরাং আক্রমণই আত্মরক্ষার প্রধান উপায়। আমরা ছোটবেলায় পড়েছিলাম, যারা আক্রমণটা করে তাদের শক্তিটা বেশি হয়ে যায়। যারা আক্রান্ত হয় সে তো হঠাৎ আক্রান্ত হয়, হয়তো প্রস্তুত ছিল না। আমি তো জানি আমার বাড়ি হঠাৎ করে আক্রান্ত হবে, আমি তার জন্য প্রিপেয়ার্ড নই তো। কিন্তু যে আক্রমণ করবে সে তো তার প্ল্যান আছে, তার কোন সময়, কটার সময়, কোন সময় আক্রমণ করলে তার মানে সুবিধা হবে সে তো জানে। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যারা এই যে ধ্বংসাত্মক কার্য চালায় তাদের সংখ্যা যে খুব বেশি তা নয়। টোটাল যদি 18 কোটি লোক হয় বাংলাদেশে, 18 কোটি লোক রাস্তায় তো নামেনি, অ্যাকচুয়ালি জায়গায় জায়গায় নামলেও একটা অংশ নেমেছে, কিন্তু এই অংশ যথেষ্ট, মানে যে কোনো রকমের একটি রাষ্ট্র ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, সেখানে যে মনে করুন যে পুলিশ বাহিনী, আমরা প্রথমের দিকে দেখেছি পুলিশ বাহিনী চেষ্টা করেছে, তারাও কিছু ভুল ভ্রান্ত হয়েছে। ছাত্রদের উপরে প্রথম কথা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে, ছাত্রদের উপরে প্রথমে যে গুলি বর্ষণ যেটা হয়েছে এটা কিন্তু খুব একটা কাম্য ছিল না। কারণ ছাত্র শক্তিকে আমরা সকলেই এস্টিমেট করি, একটা হিসাব করি।
কারণ এটা আমাদের যে কোনো মানুষের এটা হিসাব রাখা উচিত যে আমাদের ছাত্রদেরকে যদি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিই, তাহলে এটার বেনিফিট ওনারা নিতে পারে। এটা মনে না করতে পারাটা হাসিনার একটা ব্যর্থতা। এটা এখন এখানেও প্রশ্ন উঠছে যে এটাও তদন্ত সাপেক্ষ, হয়তো সেখানে যদি তদন্ত কোনোদিন হয় বা কিছু, গোয়েন্দা বিভাগের, হ্যাঁ গোয়েন্দা বিভাগ, এটা কি আদৌ কি সরকারের নির্দেশ ছিল নাকি অন্তর্ঘাত ছিল যে এটাকে করা হয়েছে এবং তার জন্য মানে সরকারকে কালিমালিপ্ত করে বা সরকারের বিরুদ্ধে ছাত্রদের আরো বেশি খেপিয়ে তোলার জন্য এই ধরনের কিছু করা হয়েছে? এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। এটা আমার মনে হয় যে শুধুমাত্র মানে কেউ খেপিয়ে দিয়েছে, এটা খেপিয়ে দিয়েছে, কিন্তু আমরা যেহেতু পুরো আন্দোলনটাই হাইজ্যাক হয়ে গেছে, সেখানে সরকারের না সেটা হাইজ্যাকটা হলো কি করে? প্রশাসনের ভেতরে যে কেউ এরকম লোক থাকবে না ছিল, এটা এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, আর ধরুন বঙ্গবন্ধুকে কারা মারলো? নিজের লোক সব একেবারে, মানে যাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, যাকে সেনাপ্রধানের উপর প্রমোশন দেওয়া হয়েছে, নিজের লোকই তো সব, ডাইম তো সব নিজের লোকই ছিল না একদম। তো সুতরাং কখন এইটা হলো গোয়েন্দা বিভাগের একটা ব্যর্থতা। এটা কিন্তু যে কোনো রাজার পক্ষে বা যারা রাজনীতি করেন তাদের, যারা তত্ত্বে আছেন তাদের এটা খেয়াল রাখা উচিত যে কোথায় কি হচ্ছে। এটা কিন্তু একটা ড্রব্যাক। এখন আরেকটা কথা হচ্ছে, কিছু ক্ষোভ তো ছিল জনগণের, এটা মানতে হবে। কিছু ক্ষোভ তৈরি করার প্রধান কারণ হচ্ছে কি, খুব সম্ভবত বাংলাদেশের নির্বাচনগুলো নিয়ে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে। 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য, এগুলো আছে, বেকার সমস্যাগুলো আছে। কিছু কিছু ক্ষোভ তো সব দেশেই থাকে, সেটা সরকার বিরোধী ক্ষোভ তো সব জায়গায়, মানে এটাকে কাজে লাগানো, এখন কাজে লাগানো। এখন যে পর্যায়ে গেছে, এই পর্যায়ে মানে নিতে গেলে শুধুমাত্র মানে বেকারত্ব কিংবা দ্রব্যমূল্য কিংবা সেগুলো হতে পারে, সেগুলো দিয়ে দেওয়া, এগুলো আমার কাছে তো মনে হয় আপনি যেটা বললেন, কোটার সমস্যার তো সমাধান হয়েই গেছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 95-5 পরে আরো বেশি আন্দোলন শুরু হয়ে গেল। তো সেটা বিষয়। এখন আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল, যে বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চার জন্য হাসিনা সরকারের বড় ভূমিকা কিন্তু ছিল, সেটা সবাই মানেন। এখন গত 24 ঘন্টায় বা আমরা 24 ঘন্টা পার করে দিলাম, বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে এর মধ্যে, তার পরিকাঠামোগত কিংবা আমরা জায়গায় বলে স্থাপনা বা অন্যান্য পদ্মা সেতুর মতো বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে। এখন গত 24 ঘন্টায় কষ্ট হয়েছে আমাদের, আমরা লেটেস্ট যখন গেলাম বাংলাদেশকে চিনতে কষ্ট হয়েছে যে কত উন্নত অল্প সময় হয়ে গেছে, টাকার মান ভারতীয় টাকার প্রায় সমান হয়ে গিয়েছে। সেটা তো অবশ্যই হয়েছে। এবং এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা মানে একটা পুরো বিশ্বের দরবারে একটা ভালো জায়গা করে নিয়েছিল। কিন্তু এখন এগুলোর পাশাপাশি গত 24 ঘন্টায় বাংলাদেশের লেখক শিল্পীদের উপর যে আক্রমণ শানিত হচ্ছে, এখন যেমন শিল্পকলা ভবন আক্রান্ত হচ্ছে, অনেক সাংস্কৃতিক কর্মীরা আক্রান্ত হচ্ছে, এত কিছুর পরও আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা বলছেন এটা বিজয় উল্লাস, এরা বিজয় উল্লাস করছে। কিসের উপর কিসের বিজয়? না, বিজয় উল্লাসের তো কতগুলো রকম ফের আছে। বিজয় উল্লাস, আমরা কোন ধরুন আমরা নির্বাচনে জিতি, তার বিজয় হয়, সেখানে তো আরেক ধরনের, সেই বিজয়ের মধ্যে কোনো হিংসাত্মক ধ্বংসাত্মক বিষয় থাকার কথা নয়, থাকলে এটা দুঃখজনক। বিজয় হবে আমি যদি আমার মটো বা উদ্দেশ্যকে সিদ্ধ করতে পারি, সেই বিজয়ের উল্লাসে একটা বাড়ি আক্রান্ত হবে কেন, কিংবা একজন লোক, এখন আমাদের লোক মারা গেছে, ধরুন ছাত্ররা বলতে পারে যে আমাদের তো কিছু লোক গুলিবিদ্ধ হয়েছে, এটা দুঃখের। যেমন ঠিক তেমনি এখন গিয়ে পরবর্তীকালে যে সমস্ত লোকগুলো মানে কোনো আন্দোলনে নেই, কিছুতে নেই, ধরুন কোন রকমের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট নেই, তারা যখন আক্রান্ত হয়, এটা কি ব্যাখ্যা দেওয়া যাবে? এটাকে তো মানে বিজয় উল্লাস বলতে আমার, এবং সেটাকেই বিজয় উল্লাস আপনার যেমন বাধে, সেমন এবং অবশ্যই আমাদের এখানে আপত্তি রয়েছে, এবং সেই আপত্তি রয়েছে বলে অন্যরকম একদম আমরা এখানে প্রশ্ন তুলেছি। কিন্তু উল্লাস বা আনন্দ এক জিনিস, আর হিংসাত্মক রূপ নেওয়া আরেক জিনিস, দুটো তো এক জিনিস নয়। ওকে, এটাকে বিজয় বলছেন, তাহলে আমরা কি ধরে নেব? যারা একে বাংলাদেশের এই ইস্যুকে বিজয় বলছেন, তাহলে কি তারা বাংলাদেশের সেই ষড়যন্ত্রকারীদের পক্ষে, যারা বাংলাদেশকে ধ্বংস করে, যাদের টার্গেট
ভারতের সার্বভৌমত্ব নষ্ট করা। এখন কথা হচ্ছে বিজয় উল্লাসের নামে শেখ হাসিনার বঙ্গভবন লুটপাট, সংসদ ভবনে ঢুকে চেয়ারে বসে সিগারেট টানছে, এই কোন ধরনের ছাত্র আন্দোলন? আসলে সমগ্র বাংলাদেশ জুড়ে যে মানে আদৌ ছাত্র কিনা আমার সন্দেহ আছে যারা এগুলো করছে। এবং শেষ পর্যায়ে যে লুটপাট চললো সাধারণ মানুষের বাড়িঘর থেকে ফ্রিজ, টিভি, একটা মেডিকেলের ছাত্র, সে এটা করবে বলে আমার বিশ্বাস হয় না, এরকম আর কি। এখন সেটাকে কি আমরা বিজয় উল্লাস আখ্যায়িত করছি? যদি করে থাকি তাহলে আজকে যারা এটা করলেন, যারা বিজয় উল্লাস আখ্যায়িত করলেন, যেসব শিল্পীরা বা ওই শিল্পী নামে গায়করা এখন বা বুদ্ধিজীবীরা, এরা যদি করলেন, আগামী দিন এনারা দেশের শিল্পমহলে বা দেশের কাছে, দেশের মানুষের কাছে মুখ দেখাতে পারবেন তো? যারা মানে কৌশলগত ভাবে মানে চলতে অভ্যস্ত, তারা কোনো না কোনো একটা রাস্তায় মানে তারা বার করে ফেলবেন। দেখবেন তখন একজন জামাতের সঙ্গে তার বন্ধুত্ব করে নিয়েছে, তার উদ্দেশ্য সিদ্ধ করে। আজকে এই কথাটা বললাম, তাতে আমার ওখানে মানে অ্যাকসেপ্টেন্স কমে যাবে, কিন্তু আমি এখন তারপর যারা সরকারে আসবে তাদের এক আধজনের সঙ্গে আমি সম্পর্ক করে নিলাম। এগুলো তো মানে বুদ্ধিজীবীরা করে। সুতরাং আমরা ভাববার কোনো কারণ নেই যে তারা কোনো পথ পাবে না, তারা পথ ঠিকই বের করে নিয়ে। ডক্টর বৈদ্য, বাংলাদেশের এই পরিস্থিতির পর আজকে ভারতবর্ষের যেসব শিল্পীরা বা সমাজকর্মীরা বাংলাদেশে যান, বা এই হাসিনা সরকার থাকাকালীন আপনারা যারা সম্মান পেয়েছেন বাংলাদেশে এবং বিভিন্নভাবে শিল্পকলার সঙ্গে আপনারা যারা যুক্ত, সাহিত্য খুব চিন্তিত। আমাদের সঙ্গে যাদের সম্পর্ক, সেই লোকগুলো কিন্তু মুখগুলো ভাসছে। তারা কি ভালো অনেক ভাই, অনেক বোন, এখন তো সবই প্রায় বন্ধ ছিল এতদিন, কিন্তু এর মধ্যে চালু হয়ে গেছে তো মোবাইলে মানে সব। তারা যেসব বলে, আমার মুসলিম বোন আছে, মুসলিম ভাই আছে, তারা বলছেন তাদের কথা, তারা কিন্তু ভালো নেই। তারা ভালো নেই মানে তারা তো এটা চান না তো। এখন প্রশ্ন হচ্ছে, যারা একদম সোজা সাপটা প্রশ্ন আপনার কাছে, যারা এই আন্দোলনকে বা এই যে আন্দোলন যেটা হাইজ্যাক হলো বা ছাত্র আন্দোলন শুরু থেকেই যারা এই আন্দোলনকে সাপোর্ট করছে, যারা এই আন্দোলনের পক্ষে কথা বলেছে, যারা বলছে বিজয় উল্লাস হয়েছে, বিজয় হয়েছে, তাদের কি আগামী দিনে ভারতবর্ষের মাটিতে স্থান দেওয়া উচিত বলে আপনার মনে হয়? তাদের কি ভারতবর্ষের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো, সম্মান জানানো উচিত হবে বলে আপনার মনে হয়? সবচেয়ে সমস্যা হচ্ছে এইটা, কারা বলছে তার তো আইডেন্টিফিকেশন নেই, আপনি তো আইডেন্টিফাই করতে পারছেন না। নীরব আছে, আপনি তাকে যারা প্রকাশ্যে যারা বিরোধিতা, প্রকাশ্য যেটা বলছে তারা ভোট পাল্টে ফেলবে। আমাদের রাজনৈতিক দলে দেখেন না, সকালবেলায় এই পার্টি, বিকেলবেলায় ওই পার্টি হয়ে যায় না। তারা তখন বলবে যে যা বলেছিলাম ভুল বলেছিলাম, যা ভেবেছিলাম ভুল ভেবেছিলাম, বলতেই পারে। কিন্তু একটি কথা ক্লিয়ারলি বলা যায়, যেহেতু শেখ হাসিনা, আমার ব্যক্তিগত অভিমত, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিংবা তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, একটা কিছু হয়েছে, পদত্যাগ করেছেন, এটা হলো বড় কথা। ইস্তফা দিয়েছেন। তিনি বলতেও পারতেন যে আমি পদত্যাগ করবো না, আমাকে প্রয়োজনে অ্যারেস্ট করো, বলতে পারতেন, বলেননি তো, পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়েছেন। বাংলা ছাড়ও বলেছে, যারা বলেছে তাদের কথা রেখেছেন তো, তিনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে ভারতও এমন কোন রকমের ভূমিকা এখন পর্যন্ত এমন কোনো মন্তব্য করেনি যেটা বাংলাদেশ সরকার যারা এখন এই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট তাদের বিরুদ্ধেও দেননি, সামরিক বাহিনীর বিরুদ্ধেও কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। আমাদের এখানে পার্লামেন্টে এই ক্যাবিনেট মিনিস্টার তারা আলোচনা করছে শুধু এই পর্যন্ত, পরিস্থিতির দিকে নজর রাখছে, এই পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। কেননা কূটনৈতিকভাবে আমার ধারণা যে একটা সরকার, আমি যতটুকু খবর পেয়েছি লেটেস্ট, ডক্টর ইউনুসুফ যিনি নোবেল বিজয়ী, তাকে প্রধানমন্ত্রী করে একটা গভর্নমেন্ট করার চেষ্টা চলছে। ওটা এমন হতে পারতো যে তত্ত্বাবধায়ক একটা সরকার দেন গড়ে একটা ইলেকশন দিয়ে দিতে পারতো, বা দিয়ে দেওয়া হবেও হয়তো। ইলেকশন দিয়ে দেওয়ার পরে ইলেকশনে যারা জিতে আসে, জনগণ যাদেরকে পাঠায় নির্বাচন করবে, কিন্তু এই মুহূর্তে যা চলছে তাতে বাংলাদেশ ভালো নেই, ভারতও ভালো নেই। ভারত ভালো নেই এই জন্য প্রতিবেশী রাষ্ট্রের কোনো অস্থিরতাই
আমাদের অস্থির করে তোলে। একদম একদম। বাংলাদেশ যখন অশান্ত তখন আমরা শান্তিতে থাকতে পারি, কিন্তু এখানেই প্রশ্ন, এই যে এখানে অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটাও তো থাকে যে শেখ হাসিনা যখন দেশত্যাগ করলেন, যখন ইস্তফা দিয়ে দেশত্যাগ করলেন, সেনাবাহিনীর হাতে যখন দেশ গেল, সেদিন মানে সেটা গতদিনের কথা বলা হচ্ছে, সারা রাত জুড়ে কিভাবে আগুন জ্বললো বাংলাদেশে, সারা রাত জুড়ে, সারা মানে ইস্তফা দেওয়ার পর থেকে বিকেল সারা রাত কিভাবে বিভিন্ন মূর্তি ভাঙা হলো বা এই যে ধ্বংসলীলা চালানো হলো সেনাবাহিনীর হাতে দেশ থাকা সত্ত্বেও। তাহলে কি সামাল দিতে পারেনি? এটা কি সামাল দিতে পারেনি না সামাল দেয়নি, নাকি মানে এখানে তো একটা প্রশ্ন থাকছে। কিন্তু ধরুন যখন লাখে লাখে লোক রাস্তায় নেমে যায়, তখন সামরিক বাহিনীর কাছেও একটা ভাবনা থাকার কথা যে আমি এখন কি করব। এখানে একটাই পথ আছে, ধরুন জল কামান, সেটা ছাড়া হয়েছে, টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, এরপরে বাকি রইল গুলি। তো গুলি করা মানে কিন্তু আবার আরেক দফায় মানে হত্যা। এমন হতে পারে যে সামরিক বাহিনী হত্যাটা এড়াতে চেয়েছে, মানে সামরিক বাহিনী রাস্তাতে নামিয়ে দেওয়া এবং গুলির অর্ডার দেওয়া মানে তো না, সেটা তো লং মার্চের পর সেখানে গোটা দেশে যেটা হচ্ছিল, সেনাবাহিনী সব জায়গায় রয়েছে, গোটা দেশে সারা রাত জুড়ে যেভাবে, বিশেষ করে ওই যে বললাম যে সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বা বিশেষ করে সংখ্যালঘুর পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে সংখ্যাগুরু তাদের রাজনৈতিক সন্ত্রাস হয়েছে তাদের উপর, বেছে বেছে যেখানে আওয়ামী লীগের যারা ছিল তাদের উপর সন্ত্রাস হয়েছে। এখন আরেকটা প্রশ্ন জাগে যে জাতির পিতার মূর্তি ভেঙে সংগ্রহশালা জ্বালিয়ে দিয়ে কি ইতিহাসের পাতা থেকে শেখ মুজিবুরের নাম মুছে ফেলা যাবে বলে মনে করেন? এরা যারা করলো, যারা ইতিহাস সম্পর্কে সচেতন, প্রত্যেকটা মানুষের আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো যেমন ইতিহাসের পাতায় লেখা থাকে, যদি কোনো মানে সৎকর্ম বা তার দ্বারা কোনো সৃজনশীল কাজ সংগঠিত হয় সেগুলো লেখা থাকে। যেমন ফর এক্সাম্পল, একটা সময়ে 1975-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন অন্তর্বর্তী যে কালে যে সমস্ত সরকারগুলো এসেছিল তারা কিন্তু বঙ্গবন্ধুর নাম প্রায় মুছে দিয়েছিল। কিন্তু আবার শেখ হাসিনা পাওয়ারে আসার পরে বঙ্গবন্ধুর নাম আবার প্রতিষ্ঠা পেয়েছে। আজকে আবার হয়তো না, এটা আমি নিশ্চিত, দেখতে পাচ্ছি ছবিগুলো বিভিন্ন জায়গাতে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়া হয়েছে, শেখ হাসিনার ছবিগুলো নামিয়ে নেওয়া হচ্ছে বা নিতে বাধ্য করা হচ্ছে, বা কেউ নিজেরা নামিয়ে ফেলছেন, সেগুলো হয়। কিন্তু হিস্ট্রি এমন যে এটা একটা চলমান, তো দীর্ঘকালীন, তো আমরা হয়তো থাকবো না, কিন্তু ইতিহাস তো বদলায়। এক সময় পূর্ব বাংলাদেশ হবে এটা তো আমরা ভাবতে পারিনি, হয়েছে তো। আজকে যেটা হয়েছে এটাও হবে ভাবতে পারিনি। আমরা ভাবতে অনেক কিছুই পারি না, কিন্তু অনেক কিছু হয়ে যায়। আসলে পরিস্থিতি অনেক কিছু কিন্তু আপনার বদলে দেয়, মানসিকতাও বদলায়, পরিস্থিতি বদলায়। একটা সময় দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্ব নিয়ে, হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি। বিষয়টা ছিল ভুল, একেবারেই ভুল। সেই ভুল তত্ত্ব দিয়ে দেশটা ভাগ হয়েছিল। প্র্যাকটিক্যালি পরবর্তীকালে তো তারাই বুঝতে পারলো, মানে পূর্ব পাকিস্তানের লোকরাই বুঝতে পারলো যে এটা মানে হিন্দু কোনো একটা জাতি নয় বা মুসলমানরা কোনো জাতি নয়, আমরা মুসলিম, পাকিস্তানের লোকরাও মুসলিম, তারাই আমাদেরকে শোষণ করছে বা শাসন করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে। তো একটা ফিলিংস এসেছিল। এটা আসবে কত বছর পরে এলো, 71-এ, দেশ স্বাধীন হয়েছে 47-এ, তাহলে 71 পর্যন্ত ওয়েট করতে হলো। ভাষা আন্দোলন 1952-তে, তখন থেকে আস্তে আস্তে মানে বোঝা, উপলব্ধিটা শুরু হয়েছে। সুতরাং সময়ের হাতে আমরা অনেক কিছুই ছেড়ে দিতে বাধ্য হই, কারণ কি সময় অনেক কিছুকে মানে চেঞ্জ করে দেয়। ঠিক, সময় বলবে আগামী দিন বাংলাদেশ কিভাবে শান্ত হবে। তবে এই কোন বাংলাদেশ, কোন ধরনের বিজয় উল্লাস এমনও হতে পারে, এখানে আমি যেটা বলতে পারি যে আজকে এমনও হতে পারে যে সামনের তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা ইলেকশন হলো, হওয়ার পরে বিএনপি বা এরা অ্যালায়েন্স করে একটা পাওয়ার এলো, ভারত সরকার হয়তো দেখা যাবে যে তাদের সঙ্গে সম্পর্কটা গড়ে তুলেছে, এমন তো হতে পারে। আমরা কিন্তু এখনো কিছুই বলতে পারি না। দেশের মধ্যে যে সম্পর্ক সেটা হয়তো আগামী দিনে কি হবে সেটা, কারণ প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ কিছু পলিসি আছে, কিছু পররাষ্ট্রনৈতিক, কূটনৈতিক বাধ্যবাধকতা। দেশের সম্পর্ক যেমনটাই থাকুক। একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে।
যে আন্দোলনের আড়ালে চক্রান্তকারীরা যে ষড়যন্ত্র করেছে তা এখন ছাত্ররা, বাংলাদেশের ছাত্ররা সেটা অনেকটাই বুঝতে পেরেছে, ছাত্ররা এখন আফসোসও করছে। তাহলে এদেশের, আমাদের দেশের তথাকথিত বুদ্ধি বিক্রেতারা বা শিল্পী নামধারী গায়কদের কি অবস্থান নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সত্যি তো সত্য, মানে সত্যকে অস্বীকার করাটা কোনোভাবেই একটা শিল্পী বা সাহিত্যিকের ধর্মের মধ্যে পড়ে না, সত্যকে অস্বীকার করা। একদম। আমরা সত্যকে, যেমন আমি কথাগুলো বলছি, এখানে সত্য যেমন আছে, আবার সেই সঙ্গে সঙ্গে এমন কিছু কথাও আমি বলেছি যেগুলো সম্ভাবনা, যে অনেক সময় আমাদের চলমান যে ঘটনা তাকে পুনর্মূল্যায়নেরও প্রয়োজন হয়ে পড়ে। কিংবা আমি একটু আগে বললাম না যে এমনও হতে পারে আজকে ধরুন একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা পরবর্তীকালে একটা গভর্নমেন্ট হলো, হবে তো দুদিন আগে হলো, তার সঙ্গে ভারত, আমাদের ভারতের যে সরকার হয়তো সুসম্পর্ক গড়েও তুলতেও পারে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের আজকের কথাগুলো কি হবে, এই জন্য অগ্রিম আমরা বলে রাখছি যে পরিস্থিতি সবসময় ভারত বলছে কি, ভারত বলছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্র্যাকটিক্যালি এই কথা কিন্তু মানে নির্দ্বিধায় বলা দরকার, মানে বলা উচিত, কিংবা আমি মনেও করি ভারত কোনো দিক থেকেই তো পিছিয়ে নেই, কোনো দিক থেকেই পিছিয়ে নেই। ভারতকে কোনো রাষ্ট্রের উপর, সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু কোনো একটা রাষ্ট্রের উপর নির্ভরশীলও নয়। সুতরাং তার হারাবার এমন কিছু নেই। তবে হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু সুবিধা হয়, বাণিজ্য না শুধু, আন্তর্জাতিক ক্ষেত্রেও। আপনি দেখুন বাংলাদেশে এতদিন পর্যন্ত আন্তর্জাতিক নানা প্রশ্নে রাষ্ট্রসংঘে সব জায়গাতে ভারতকে সাপোর্ট করে এসছে, ভারতও বাংলাদেশ করেছে। এই জিনিসটা তো এখানে তো একটু চির ধরে গেল না, এখন সেটাকে কিভাবে আমরা মেরামত করব এটা জানি না। হয়তো আজকে যে কবি বা বুদ্ধিজীবীকে ইঙ্গিত করছেন, কালকের কলম সে অন্যভাবে ধরবে, ধরাটাই উচিত হবে ওনার। হ্যাঁ, উচিত হবে। হয়তো পরশুদিন সে একটা কবিতা লিখে ফেলল। ষড়যন্ত্রকারীদের যারা বিজয় মানে সাপোর্ট করছেন বা তাদের এই সফলতাকে বিজয় বলে যারা আখ্যায়িত করছেন, তাদের আগামী দিনে সেটা নিশ্চয়ই বোঝা উচিত। না, প্রকৃত হিতাকাঙ্ক্ষীরা তো সদুপদেশই দেবেন, একদম, যে তোমার এই জায়গাটা ঠিক হচ্ছে না, ওই জায়গাটা ঠিক ছিল, এইভাবে হলে ভালো হবে, এ কথাই বলবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর বৈদ্য, আছে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডকে। দর্শক বন্ধুরা, বাংলাদেশকে আগ্নেয়গিরিতে রূপান্তরিত করে সোনার বাংলাকে তছনছ করে যাদের স্বার্থ সিদ্ধি হয়েছে তারা আর যাই হোক বাংলার সহজ সরল নাগরিক না। আর সেই ষড়যন্ত্রকারীদের সাফল্যকে আমাদের দেশের যেসব বুদ্ধিজীবীরা বিজয় বলে আখ্যায়িত করেছে তারা আর যাই হোক মানব ধর্ম পালনকারী নয়। বাংলাদেশ আজও অশান্ত, চারিদিকে আজও জ্বলছে আগুন। আমরা চোখ রাখছি তাই সব খবরে বাংলাদেশের, পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনও রয়েছে রাজ্যে। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।